where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের আবার স্বাগত। আমরা আজকে একাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব, যদিও এর আগে আমরা আলোচনা করেছি। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এইচএস সেকশন, এসি ইনস্টিটিউশন, মালদা। দেখো, আমরা আগের ক্লাসে লাস্ট যেটা করেছিলাম, আমরা অ্যাভোগাড্রো প্রকল্পটাকে প্রতিষ্ঠা করেছিলাম এবং এই প্রকল্পের সাহায্যে আমরা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটাকে ব্যাখ্যা করেছিলাম। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। নেক্সট দেখো, আমি লিখে রেখেছি আজকে শুরুটা করব আমরা আণবিক গুরুত্ব দিয়ে। আমরা পারমাণবিক গুরুত্ব বলেছিলাম পরমাণুবাদ আলোচনা করার পর। আজকে যেমন আণবিক গুরুত্বের কথা বলবো। পারমাণবিক গুরুত্বের মতো আণবিক গুরুত্বও কিন্তু একটা অণুর তুলনামূলক ভরকে প্রকাশ করে, প্রকৃত ভরকে নয়। কারণ তোমরা জানো, পরমাণুকে আমরা যেমন চোখে দেখতে পাই না, ইভেন ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রেও দেখতে পাই না। ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রে একটা বস্তুকে 1,00,000 গুণ বড় করে দেখা যায়, সেখানেও দেখা যায় না। তাহলে ন্যাচারালি অণুকেও কিন্তু আমরা পরমাণুর মতো চোখে দেখতে পাই না, খালি চোখে তো দূরের কথা, ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রেও দেখতে পাই না। তাহলে একটা অণুর ওজন বা ভর তুলাযন্ত্রে নেওয়া কখনোই সম্ভব নয়। যাকে চোখে দেখা যায় না তার ওজন আমরা কি করে নেব তুলাযন্ত্রে? সুতরাং পারমাণবিক গুরুত্বের মতো আণবিক গুরুত্বকে, অর্থাৎ অণুর প্রকৃত ওজনটাকে আমরা কিন্তু গণনা করে বার করতে পারি। সবথেকে হালকা মৌল হাইড্রোজেন, তার একটা পরমাণুর ভর আমরা আগে বলেছিলাম 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা পরমাণুর ভর, পরমাণু কথাটা লিখে দিলাম হাইড্রোজেনের। আর হাইড্রোজেনের একটা অণুর ভর কত হবে না, একে 2 দিয়ে গুণ করলেই হয়ে যায়। 2 × 1.66 × 10⁻⁻24 গ্রাম, দ্যাট ইজ 3.32 × 10⁻⁻24 গ্রাম। তাহলে ভেবে দেখো যে একটা অণুর প্রকৃত ভর কতটুকু, কত নগণ্য। তাহলে তাকে নিয়ে আমরা গণনা করব কি করে? রাসায়নিক গণনার ক্ষেত্রে আমরা যখন হিসাব করব, তখন সেই হিসাব করাটা আমাদের পক্ষে ভীষণ অসুবিধাজনক হয়ে যায়। ওই জন্য আমরা কি করেছি, আমরা অণুর ভর বলতে ঠিক আগের মতো পরমাণুর ভর যেরকমভাবে আমরা নির্ণয় করেছি, অর্থাৎ তুলনামূলক ভর, অণুরও কিন্তু আমরা সেই রকম তুলনামূলক ভর প্রকাশ করেছি, যে তুলনামূলক ভরটাকে আমরা বলছি মৌল বা যৌগের আণবিক গুরুত্ব। তাহলে তুলনাটা কার সাপেক্ষে করা হয়? তুলনাটা আমরা পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন, অক্সিজেন কিংবা কার্বনের সাপেক্ষে করেছিলাম, এখানেও তাই। এখানেও একটা অণুর ভরের তুলনা করব একটা হাইড্রোজেন পরমাণু কিংবা একটা অক্সিজেন পরমাণু কিংবা একটা কার্বন পরমাণুর সাপেক্ষে। তাহলে আমি যদি ডেফিনেশন বলি যে তাহলে আণবিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি, একটা জিনিস খেয়াল করবে, যেটা ছেলেমেয়েরা খুব ভুল করে, প্রায়শই ভুল করে আমরা দেখেছি।
পারমাণবিক গুরুত্ব যখন নির্ণয় করা হয় তখন একটা পরমাণুর ভরের রেসপেক্টে তুলনা করা হয়। সেটা হাইড্রোজেন পরমাণু হতে পারে, সেটা অক্সিজেন পরমাণু হতে পারে, সেটা কার্বন পরমাণু হতে পারে। এবার আণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত ছেলেমেয়েরা ভাবে যে বোধহয় এবার তুলনাটা একটা অণুর সাপেক্ষে, হয়তো হাইড্রোজেনের একটা অণুর রেসপেক্টে, অথবা অক্সিজেনের একটা অণুর রেসপেক্টে, অথবা কার্বনের একটা অণুর রেসপেক্টে। সেটা কিন্তু নয়। আণবিক গুরুত্ব অণুর সাপেক্ষে নয়, একটা অণুর ভর, একটা হাইড্রোজেন কিংবা একটা অক্সিজেন কিংবা একটা কার্বন পরমাণুর তুলনায় কত গুণ ভারী সেটা বিচার করা হয়। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব হোক বা আণবিক গুরুত্ব হোক, তুলনা কিন্তু পরমাণুর রেসপেক্টে, অণুর রেসপেক্টে নয়। আণবিক গুরুত্ব মানে কখনো ভাববে না যে বোধহয় ভরের তুলনাটা অণুর রেসপেক্টে করা হচ্ছে। অণুর রেসপেক্টে কিন্তু নয়, পরমাণুর রেসপেক্টেই থাকবে। তাহলে আমরা আণবিক গুরুত্বের ডেফিনিশন কি বলবো? যদি হাইড্রোজেনের সাপেক্ষে বলি তাহলে বলবো কোনো মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটা তার আণবিক গুরুত্ব। আমি যদি অক্সিজেনের রেসপেক্টে ভাবি তাহলে বলবো কোনো মৌল বা যৌগের একটি অণু একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটা তার আণবিক গুরুত্ব। আমি যদি কার্বনের রেসপেক্টে বলি তাহলে বলবো কার্বনের বা প্রথম একই রকমভাবেই বলি, কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটা হবে তার আণবিক গুরুত্ব। তাহলে আমি আণবিক গুরুত্ব মানে কি লিখব? আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু, তাহলে ওপরে কি থাকবে? মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এটা বলবে হাইড্রোজেনের রেসপেক্টে। এটাই যদি আমি অক্সিজেনের রেসপেক্টে বলি তাহলে ওপরে যা আছে তাই থাকবে। মৌল বা যৌগের একটি অণুর ভর বাই অক্সিজেনের রেসপেক্টে যাই, অক্সিজেনের একটি পরমাণুর ভর ইন্টু 16। তাহলে তুমি যার নেবে, যদি হাইড্রোজেন নাও তাহলে নিচে হাইড্রোজেন আসবে, যদি অক্সিজেন নাও নিচে অক্সিজেন আসবে, যদি কার্বন নাও নিচে কার্বন আসবে। হাইড্রোজেন নিলে আমাকে 1 দিয়ে গুণ করতে হতো, 1 দিয়ে গুণ করা না করা সমান। অক্সিজেনের রেসপেক্টে যখন নিয়েছি দেখো 16 দিয়ে গুণ করেছি, এটা তো আর বাদ দেওয়া যাবে না। তখন অক্সিজেনের একটা পরমাণুর ভর যত তত দিয়ে গুণ করতে হবে। যদি কার্বন নিই তাহলে ওপরে একই রকমভাবে মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বনের একটি পরমাণুর ভর ইন্টু 12, কারণ কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করব। তাহলে আণবিক গুরুত্ব মানে তুলনাটা সবসময় হাইড্রোজেন কিংবা অক্সিজেন কিংবা কার্বনের একটা পরমাণুর রেসপেক্টে, অণুর রেসপেক্টে কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। আর আণবিক গুরুত্বটা কি? আণবিক গুরুত্ব একটা অণুর, মৌল বা যৌগের একটা অণুর তুলনামূলক ভরকে প্রকাশ করে, প্রকৃত ভরকে কিন্তু প্রকাশ করে না, এটা খেয়াল করতে হবে।
আর আণবিক গুরুত্বকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, আণবিক গুরুত্ব একটা সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। আমরা যদি একে গ্রামে প্রকাশ করি তখন তাকে বলে গ্রাম আণবিক গুরুত্ব বা গ্রাম অণু। 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থ মানে তার আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থটাকে বোঝায়। মনে রাখবে 1 গ্রাম আর 1 গ্রাম অণু কোনো পদার্থর মানে একই পরিমাণকে কিন্তু কখনো নির্দেশ করে না। 1 গ্রাম পরিমাণ পদার্থ, 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ, দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক পরিমাণ। 1 গ্রাম মানে 1 গ্রামকেই বোঝাচ্ছে, আর 1 গ্রাম অণু মানে পদার্থটার আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থটাকে বোঝাচ্ছে। এটা ক্লিয়ার রাখতে হবে। এবার যদি তোমাকে বলি যে আমরা আণবিক গুরুত্ব বলতে অণুর তুলনামূলক ভরকে প্রকাশ করি। আমরা তো পরমাণুর প্রকৃত ভর বার করেছিলাম অ্যাটমিক মাস ইউনিটে। আমরা যদি একটা অণুর প্রকৃত ভর জানতে চাই তাহলে কি করে পাবো? অণুর প্রকৃত ভর ইজ ইকুয়াল টু তার আণবিক গুরুত্ব, আমি সংক্ষেপে লিখলাম এখানে, আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, ক্যাপিটাল এন দিয়ে দিলাম। ক্যাপিটাল এন দিয়ে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে প্রকাশ করি। যেমন একটা পরমাণুর প্রকৃত ভর যদি আমরা গ্রামে বার করতে চাই তাহলে পারমাণবিক গুরুত্বকে যেমন অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায়, আণবিক গুরুত্বের ক্ষেত্রে অর্থাৎ একটা অণুর প্রকৃত ভরকে আণবিক গুরুত্ব বলবো না, আণবিক গুরুত্ব তো অণুর তুলনামূলক ভরকে প্রকাশ করছে। আমি যদি একটা অণুর প্রকৃত ভর নিতে চাই তাহলে কি করব? তার আণবিক গুরুত্ব যত তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেব। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবে তত গ্রাম হবে ওই অণুটার প্রকৃত ভর। তুমি ধরো নাইট্রোজেনের একটা অণুর প্রকৃত ভর বার করতে চাইছো, এখানটায় লিখছি নাইট্রোজেনের একটা অণুর প্রকৃত ভর। নাইট্রোজেনের একটা অণু মানে N2, এর প্রকৃত ভর কত? তাহলে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব নিতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, তাহলে আণবিক গুরুত্ব 28, তাহলে 28 বাই 6.022 বা 023 যেটা খুশি তুমি লিখবে, ইন্টু 10⁻23 এত গ্রাম। এটা হচ্ছে নাইট্রোজেনের একটা অণুর প্রকৃত ভর। তাহলে প্রকৃত ভর কি করে বার করা হয় অণুর সেটা আমরা জানলাম। অণুর তুলনামূলক ভর বা আণবিক গুরুত্ব আমরা কিভাবে নির্ণয় করি আমরা সেটাও বললাম। আর আরেকটা কথা এখানে জেনে রাখবে, অণুর পারমাণবিকতা বলতে আমরা কি বুঝি? অ্যাটমিসিটি অফ দ্য মলিকুল। পারমাণবিকতা বা অ্যাটমিসিটি মানে পদার্থের একটা অণু। এবার যদি পদার্থ কথাটা বলি তাহলে মৌল এবং যৌগ দুটোই ঢুকে যায়। তাহলে পারমাণবিকতা পদার্থের বলা যাবে না, পারমাণবিকতা শুধুমাত্র মৌলের ক্ষেত্রে আসবে। অর্থাৎ মৌলের একটা অণু কটা পরমাণু নিয়ে গঠিত। যদি একটা পরমাণু নিয়ে গঠিত হয় তাহলে পারমাণবিকতা 1, অণুটা 1 পরমাণুক। যদি দুটো পরমাণু নিয়ে গঠিত হয় তাহলে পারমাণবিকতা 2, তাহলে অণুটা দ্বিপরমাণুক। এরকম ত্রিপরমাণুক হতে পারে বা পারমাণবিকতা 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, হোয়াট এভার ইট মে বি। যেমন ধাতব মৌলের পরমাণু, ধাতব মৌলের অণুগুলো, ধরো সোডিয়াম, ধরো ম্যাগনেসিয়াম, ধরো অ্যালুমিনিয়াম। নিষ্ক্রিয় গ্যাসগুলো ধরো নিয়ন, ধরো আর্গন, ধরো জেনন, এরা সবাই কিন্তু 1 পরমাণু, অর্থাৎ এদের অণু একটা করে পরমাণু দিয়ে গঠিত, এদের পারমাণবিকতা সব 1। আবার দেখো H2, N2, O2, Cl2, এদের অণুগুলো দেখো সব দুটো করে পরমাণু নিয়ে গঠিত, এদের পারমাণবিকতা 2, এরা দ্বিপরমাণুক অণু।
আবার ত্রিপরমাণুক একটা দেখো O3 ওজন, একটা অণু 3টে পরমাণু নিয়ে গঠিত। ফসফরাস P4 একটা অণু 4টে পরমাণু নিয়ে গঠিত, চতুর্পরমাণুক, পারমাণবিকতা 4। আবার সালফার আছে S6, সালফারের একটা অণু 6টা পরমাণু নিয়ে গঠিত। আবার সালফারের একটা অণু 8টা পরমাণু নিয়েও গঠিত হতে পারে। সালফার এমন একটা এলিমেন্ট যে S8 হিসাবে থাকতে পারে, S6 হিসাবে থাকতে পারে, S4 হিসাবে থাকতে পারে, S2 হিসাবে থাকতে পারে, S হিসাবে থাকতে পারে। টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওদের এই অবস্থাগুলো লক্ষ্য করা যায়। সাধারণ উষ্ণতায় যদি সালফারকে ভাবো S8 হিসাবে থাকে, তার পারমাণবিকতা তখন 8। একটা বলয়াকার শৃঙ্খল করে থাকে, জিগজ্যাগ একটা বলয়াকার শৃঙ্খল করে অবস্থান করে, আঁকাবাঁকা একটা বলয়াকার শৃঙ্খল করে অবস্থান করে। S8 সাধারণ উষ্ণতায় থাকে, যেটা রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফারের ক্ষেত্রে দেখা যায়। এবার তুমি যদি তাপমাত্রা বাড়াতে থাকো মোর দ্যান 250 ডিগ্রি সেলসিয়াস, এই বলয় ভাঙতে শুরু করে, ফ্র্যাগমেন্টেশন হতে থাকে। 250 ডিগ্রির পর থেকে তুমি তাপমাত্রা যত বাড়াতে থাকবে, দেখবে ও S6 এ পরিণত হবে, S4 এ পরিণত হবে, S2 এ পরিণত হবে, এবং 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও এক পরমাণুক সালফার তৈরি করবে। তাহলে সালফারের পারমাণবিকতা বিভিন্ন রকম হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এটা ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর। ঠিক আছে, তাহলে পারমাণবিকতাও আমরা জেনে নিলাম। এগুলো যদিও নিচু ক্লাসের জিনিস, আমরা তাও একটু আলোচনা করে নিলাম। এবার আমরা যাব অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, গ্রাম আণবিক আয়তন কথাটা একটু বলে নিই। গ্রাম আণবিক আয়তনটা কি? গ্রাম আণবিক কথাটা এসছে গ্রাম অণু থেকে। তাহলে 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থের যে আয়তন, সেটাই হবে তার গ্রাম আণবিক আয়তন। এবার আয়তন কথাটা বললে, আয়তনটাকে যদি নির্দিষ্ট করতে হয় তাহলে উষ্ণতা এবং চাপের কথা বলতে হবে। তাহলে যখনই আমরা আয়তনে যাব তখন কিন্তু উষ্ণতা এবং চাপ কথাটা আমাকে বলতেই হবে। তাহলে বলতে হবে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থের আয়তনকেই বলবে তার গ্রাম আণবিক আয়তন। বিভিন্ন উষ্ণতা এবং চাপে এই আয়তনটা কিন্তু বিভিন্ন হবে, কিন্তু উষ্ণতাটা যদি আমি ফিক্সড করে দিই, আমি STP-তে করে দিই, তাহলে কিন্তু তার মানটা ফিক্সড হয়ে যায়। তখন এই আণব আয়তন বা মোলার ভলিউম বলে ইংরেজিতে, এই আণব আয়তনের মানটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে 1 হয়ে যায়। সেই মানটা হচ্ছে 22.4 লিটার পার্টিকুলার একটা কন্ডিশনে। সেই কন্ডিশনটা কি? STP। আবার অনেক পুরনো বইগুলোতে দেখবে লেখা আছে NTP। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা বুঝতে হবে। STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, NTP মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রেশারটা কত? 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেশার, এইটা। আর NTP-তে তাহলে কি নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার কত? 1 ATM। তাহলে দেখো প্রেশারটা দুটো ক্ষেত্রেই কিন্তু একই, টেম্পারেচারটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। তার মানে আমাকে জেনে রাখতে হবে যে STP এবং NTP একই অর্থ কিন্তু মিন করছে না। স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস,
নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। ওই জন্য আমরা যা কিছু বলবো সব কিন্তু এসটিপির রেসপেক্টে, আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে সব কিছু বলি। সেই জন্য এনটিপি কথাটা ব্যবহার করব না। এখনকার বইগুলো ওই জন্য দেখবে সব এসটিপি কথাটা ওরা ব্যবহার করছে। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার ভলিউম 22.4 লিটার, এটা তুমি জেনে রাখবে, যদিও ক্লাস 10-এ এটা পেয়েছো। এবার আমরা চলে আসব অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছেন যে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো পদার্থ আমরা যদি নিই, যে কোনো পদার্থ, তার মধ্যে বলছে অণুর সংখ্যা সবসময় একই হবে। যতগুলো পদার্থ তুমি নাও তার 1 গ্রাম অনুপরিমাণ অর্থাৎ আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থ যদি নাও, তার মধ্যে অণুর সংখ্যা দেখবে ফিক্সড। এবং সেই সংখ্যাটা কত না 6.022 × 10⁻23 এই সংখ্যাটা। তোমার মনে এখন প্রশ্ন জাগবে, সংখ্যাটা কোথা থেকে পেলেন? তাহলে কি অ্যাভোগাড্রো কাউন্ট করেছেন? 1 গ্রাম অনুপরিমাণ পদার্থ নিয়ে অণুর সংখ্যা কত তাহলে কাউন্ট করেছেন? অণু তো চোখে দেখা যায় না, আপনি বললেন, তাহলে কি করে কাউন্ট করলো? তাহলে কি এটা পছন্দ করা একটা সংখ্যা? না, সেটাও নয়। তাহলে সংখ্যাটা এলো কোত্থেকে? তাহলে দুটো জিনিস আমাকে জানতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে। এক হচ্ছে 1 গ্রাম অনুপরিমাণ সকল পদার্থে অণুর সংখ্যা সমান, এটা আমাকে তাহলে প্রুভ করতে হবে। অ্যাভোগাড্রো যে কথাটা বলেছে, তাহলে অ্যাভোগাড্রোকে তো দেখাতে হবে প্রুভ করে যে হ্যাঁ 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো পদার্থ নিয়ে আপনি দেখান যে তার মধ্যে অণুর সংখ্যা সমান, তাহলে আমরা মানব, তাহলে বুঝবো যে হ্যাঁ বিবৃতিটা ঠিক। এবং দেখাতে হবে আপনাকে এটাও যে সেই সংখ্যাটা 6.022 বা 6.023 × 10⁻23 প্রুভ করতে হবে। তাহলে কিভাবে এলো দেখি। তাহলে আমরা প্রথমে দেখাই যে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো পদার্থে অণুর সংখ্যা সমান। আমি এই কথাটা এখানে লিখে দিচ্ছি, 1 গ্রাম অনুপরিমাণ অণুর সংখ্যা সমান। তাহলে এটা দেখাতে হবে, মুখে বললে হবে না। ভালো কথা। তাহলে সকল পদার্থকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। আমি একটা মৌলের ক্ষেত্রে দেখাবো, আমি একটা যৌগের ক্ষেত্রে দেখাবো, আর একটা সাধারণ পদার্থের ক্ষেত্রে দেখাবো। কারণ দুটোর ক্ষেত্রে যদি দেখাই তাহলে দুটোর ক্ষেত্রে মান একই কাকতালীয়ভাবে হয়েও যেতে পারে। যখন 3টের ক্ষেত্রে দেখাবো তখন মনে হবে যে না বোধহয় এটা কাকতালীয় নয়, তাহলে বোধহয় সবার ক্ষেত্রে হবে। আমরা লেখচিত্রে যখন বিন্দু নিই একটা সরলরেখা টানার জন্য, তখন দেখবে ন্যূনতম 3টা বিন্দু কিন্তু তুমি চুজ করো, দুটো কিন্তু নয়। দুটো নয়, কারণ দুটো বিন্দু নিলে দুটো বিন্দুর অবস্থান যেখানেই হোক না কেন একটা সরলরেখা তৈরি হয়ে যাবে। কিন্তু তৃতীয় বিন্দু যদি দুটো বিন্দুর সাথে একই লাইনে না থাকে তাহলে কিন্তু তুমি স্ট্রেট লাইন পাবে না। ওই জন্য মিনিমাম দেখবে 3টা স্থানাঙ্ক বিন্দু সরলরেখা তৈরির ক্ষেত্রে নেওয়া হয় লেখচিত্রে। ঠিক এখানেও ওই জন্য আমরা দুটো নয়, দুটোর ক্ষেত্রে কাকতালীয়ভাবে ম্যাচ করেই যেতে পারে। আমরা 3টে এক্সাম্পল নেব, 3টা এক্সাম্পলই যদি দেখি যে তাদের 1 গ্রাম অনুপরিমাণে অণুর সংখ্যা একই আছে, তাহলে বলবো যে অ্যাভোগাড্রো সংখ্যার এই বিবৃতিটা সঠিক। আমরা দেখি সেটা একই হয় কিনা। তাহলে আমি প্রথমে একটা মৌলের ক্ষেত্রে নিচ্ছি, এক হাইড্রোজেনের ক্ষেত্রে।
আমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে চাইছি যে 1 গ্রাম অণু হাইড্রোজেনের মধ্যে অণুর সংখ্যাটা কত আগে ক্যালকুলেট করে বার করে আনি। এইচ এর পারমাণবিক গুরুত্ব সংক্ষেপে লিখলাম পাগু সমান 1। তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব সমান 2, জানা আমাদের সবার। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান 2 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেনকে বোঝাচ্ছে। 2 গ্রাম হাইড্রোজেন লিখে দিচ্ছি, 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কতগুলো অণু আছে সেটা আমাকে বার করতে হবে। আমি সেটা বার করব। কি করে বার করব দেখো, আমরা ধরে নিচ্ছি, ধরি একটি H পরমাণুর প্রকৃত ভর সমান x। একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর ধরে নিলাম x। তাহলে একটি হাইড্রোজেন অণুর, আচ্ছা অণুর দরকার নেই, আচ্ছা নিয়ে নিচ্ছি আগে, এটা লাগবে পরে কাজে। একটি হাইড্রোজেন অণুর প্রকৃত ভর তাহলে কত হবে 2x। একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর যদি x হয়, একটা হাইড্রোজেন অণু H2 মানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 2 × x মানে 2x। তাহলে একটা হাইড্রোজেন অণুর প্রকৃত ভর বার করে রাখলাম, আর 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে বার করে রাখলাম 2 গ্রাম হাইড্রোজেন। এবার দেখো আমরা কি করব। আমার লক্ষ্য হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেনে কতগুলো অণু আছে। আমি জানি না কতগুলো অণু আছে, আমি ধরলাম জেড সংখ্যক অণু আছে, এই জেডের মানটা আমি পেতে চাইছি। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে যদি 2 গ্রাম হাইড্রোজেন হয়, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের জেড সংখ্যক অণু আছে। তার মানে জেড সংখ্যক অণুর ভর হচ্ছে 2 গ্রাম। জেড সংখ্যক অণুর ভর 2 গ্রাম, আর একটা হাইড্রোজেন অণুর প্রকৃত ভর দেখা যাচ্ছে 2x। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেনে অণুর সংখ্যা সমান। কি করে বার করব তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই, নাহলে তুমি বুঝতে পারবে না। আমার কাছে একটা ডালিতে ধরো 100 কেজি আম আছে। আমি ভরটা বলে দিলাম বা ওজনটা বলে দিলাম 100 কেজি। কটা আম আছে আমি জানি না, কিন্তু যতগুলো আম আছে তাদের মোট পরিমাণ কত 100 কেজি। আর একটা আমের ভর আমি তোমাকে বলে দিলাম 500 গ্রাম মানে হাফ কেজি। আচ্ছা ধরো 1 কেজি করেই আছে একটা আমের ভর। তাহলে আমার কাছে টোটাল যে আম আছে, একটা ডালিতে অনেকগুলো আম আছে, আমগুলোর মোট ভর হচ্ছে 100 কেজি। আর একটা আমের ভর যদি 1 কেজি হয়, তাহলে আমার ডালিতে কটা আম আছে? তাহলে 100 কেজি বাই 1 কেজি। তার মানে মোট আমের পরিমাণকে একটা আমের ভর দিয়ে, অর্থাৎ ডালিতে যতগুলো আম আছে সেই আমগুলোর মোট ভরকে একটা আমের ভর দিয়ে যদি ভাগ করি, তাহলে আমের সংখ্যাটা বেরিয়ে আসে। তাহলে এখানে আমার 1 গ্রাম অণু হাইড্রোজেনে যতগুলো হাইড্রোজেন অণু আছে তাদের মোট ভর হচ্ছে 2 গ্রাম। আর একটা হাইড্রোজেনের অণুর প্রকৃত ভর হচ্ছে 2x। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেনে কতগুলো হাইড্রোজেন অণু আছে? তাহলে 2/2x
যতগুলো অণু আছে তাদের মোট ভর বাই একটা অণুর ভর ইজ ইকাল টু 1/x। এটা হলো 1 গ্রাম অণু হাইড্রোজেনে হাইড্রোজেন অণুর সংখ্যা। ভালো করে বোঝে নাও, 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে আণবিক গুরুত্ব পরিমাণকে গ্রামে প্রকাশ করলাম। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আণবিক ভর 2, তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন। এই 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কতগুলো হাইড্রোজেন অণু আছে সেটা বার করতে গেলে আমাকে যতগুলো অণু আছে তাদের মোট ভর 2 গ্রাম। এবার একটা হাইড্রোজেন অণুর ভর দিয়ে যদি আমি মোট ভরকে ভাগ করে দিই তাহলে কতগুলো হাইড্রোজেন অণু আছে সেটা বেরিয়ে আসবে। ওই জন্য আমরা কি করলাম, 1 গ্রাম অণুতে কতগুলো হাইড্রোজেন আছে আমি জানি না, কিন্তু তাদের মোট ভর জানি 2 গ্রাম। তাহলে এই মোট ভরটাকে আমি কি করলাম, একটা হাইড্রোজেন অণুর প্রকৃত ভর দিয়ে ভাগ করলাম। তাহলে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাই হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেনে হাইড্রোজেন অণুর সংখ্যা। তাহলে এখান থেকে 1/x বেরিয়ে এলো। ভালো কথা। আমরা 2 নম্বরে একটা যৌগ নিই, ধরো সালফার ডাইঅক্সাইড নিয়ে নিলাম। পরীক্ষা করে দেখা গেছে SO2 বাষ্প ঘনত্ব সংক্ষেপে লিখলাম 32। এটা এক্সপেরিমেন্ট করে বার করা যায়। আমরা বাষ্প ঘনত্ব এরপরেই আলোচনায় যাব, ওই জন্য এখন আর বলছি না। এখন তুমি জেনে রাখো এই কথাটা, শুধু একটু বাদেই আলোচনা করব যে বাষ্প ঘনত্ব আমরা যে কোনো গ্যাসীয় যৌগের বার করতে পারি, যে কোনো গ্যাসীয় যৌগ, সে মৌল হোক যৌগ হোক, কোনো অসুবিধা নেই, এক্সপেরিমেন্টালি বার করা যায়। কারণ বাষ্প ঘনত্ব মানে হচ্ছে গ্যাসটার ওজন একই উষ্ণতা ও চাপে সম আয়তন হাইড্রোজেনের থেকে কতটা ভারী, এটা আমরা এক্সপেরিমেন্ট করে বার করে নিতে পারি। আমি 10 সিসি গ্যাস নিলাম, তাহলে আমি 10 সিসি হাইড্রোজেন নেব একই উষ্ণতা চাপে। এবার গ্যাসটার ভর নেব, 10 সিসি গ্যাসের ভর নেব, 10 সিসি হাইড্রোজেনের ভর নেব, দিয়ে দেখব যে গ্যাসের ভরটা হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। যত গুণ ভারী হবে সেই সংখ্যাটা হবে তার বাষ্প ঘনত্ব। ন্যাচারালি আমরা এক্সপেরিমেন্টালি SO2 বাষ্প ঘনত্ব বার করতে পারি এবং সেই মানটা পাওয়া যায় 32। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? বাষ্প ঘনত্ব জানা থাকলে আণবিক গুরুত্ব আমরা সহজেই বার করতে পারি, অর্থাৎ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে 32 × 2 দ্যাট ইজ 64। তাহলে 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড একটা যৌগ, এর 1 গ্রাম অণু মানে কত, 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। তাহলে আমাকে বার করতে হবে হাউ মেনি নাম্বার অফ মলিকুলস অফ সালফার ডাইঅক্সাইডস আর প্রেজেন্ট ইন 64 গ্রামস সালফার ডাইঅক্সাইড। তাহলে কতগুলো অণু আছে আমি জানি না, কতগুলো অণু আছে, ওখানেও জেড সংখ্যক ধরেছিলাম, তাহলে এখানেও জেড সংখ্যক থাকার কথা। তাহলে জেড সংখ্যক অণু যদি থাকে তাহলে জেড সংখ্যক অণুর মোট ভর হচ্ছে 64 গ্রাম। তাহলে সালফার ডাইঅক্সাইডের একটা অণুর ভর যদি আমি জানতে পারি তাহলে মোট ভরকে একটা অণুর ভর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সংখ্যাটা বেরিয়ে আসে, তাহলে জেডের মানটা পেয়ে যাব। তাহলে আমি একটা অণুর ভর কি করে পাবো? বাস্তবে দেখা যায় সালফার ডাইঅক্সাইডের একটি অণু একটি H পরমাণু অপেক্ষা 64 গুণ ভারী। সালফার ডাইঅক্সাইডের একটা অণু দেখা গেছে একটা হাইড্রোজেন পরমাণুর থেকে 64 গুণ ভারী। অতএব একটি
SO2 অণুর ভর তাহলে কত হবে? হাইড্রোজেনের একটা পরমাণুর ভর তো আমি ধরেছি x, তাহলে এর তুলনায় যদি সালফার ডাইঅক্সাইডের একটা অণু 64 গুণ ভারী হয় তাহলে একটা সালফার ডাইঅক্সাইডের অণুর ভর হবে 64x। তাহলে 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা সমান, তাহলে 1 গ্রাম অণু মানে কতটা? 64 গ্রাম, তাহলে 64/64x, দ্যাট ইজ 1/x। তাহলে এরও 1 গ্রাম অণুতে দেখলাম অণুর সংখ্যা কত সালফার ডাইঅক্সাইড অণুর? 1/x, এখানেও পেয়েছি 1/x। তাহলে একটা মৌলের ক্ষেত্রে নিলাম, একটা যৌগের ক্ষেত্রে নিলাম, তাদের 1 গ্রাম অণু পরিমাণ নিয়ে দেখলাম অণুর সংখ্যা দুটোতেই 1 আছে। তাহলে ইন জেনারেল একটা নিই, তাহলে সংখ্যাটা শুধু আমি পাশে লিখে রাখি। আমাদের 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা বেরিয়েছে 1/x, এইটা বেরিয়েছে দুটোর ক্ষেত্রে। কারণ আমি বোর্ডটা মেটাবো, তাহলে এটা সংখ্যাটা তখন হারিয়ে যাবে, ওই জন্য 1/xটা ওখানে আমি লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে মিটিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, ডান দিকেরটা না হয় থাকুক, এখানেই আমি তৃতীয়টা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার। যে কোনো পদার্থের ক্ষেত্রে ধরি পদার্থটির আণবিক গুরুত্ব, সংক্ষেপে লিখলাম আণবিক গুরুত্ব সমান m। আমি জানি না আণবিক গুরুত্ব কত, আমি m ধরে নিলাম। m স্ট্যান্ডস ফর মলিকুলার ওয়েট, আমি m ধরলাম পদার্থটার আণবিক গুরুত্ব। তাহলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব সমান m গ্রাম। তাহলে 1 গ্রাম অণু পদার্থটি সমান m গ্রাম। এটাকে আমরা আন্ডারলাইন করছি, এই লাইনটাকে আমরা আন্ডারলাইন করছি, অর্থাৎ 1 গ্রাম অণু পদার্থটা মানে m গ্রাম। তার মানে m গ্রামের মধ্যে কতগুলো পদার্থটার অণু আছে সেটা বার করছি। 64 গ্রামের মধ্যে কতগুলো সালফার ডাইঅক্সাইডের অণু আছে সেটা বার করছি, কারণ 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড মানে তার 1 গ্রাম অণু পরিমাণ। ওই জন্য 64 গ্রামের মধ্যে 1/x সংখ্যক বেরিয়েছিল, সেটা আমরা দেখিয়েছি। তাহলে 1 গ্রাম অণু পদার্থটা মানে m গ্রাম পেয়ে গেলাম। এবার আণবিক গুরুত্বের সংজ্ঞা থেকে লেখা যায়, আণবিক গুরুত্বের সংজ্ঞা থেকে লেখা যায় কি লেখা যায়? আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু পদার্থের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন। এটা পদার্থের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, এটা ডেফিনিশন হাইড্রোজেনের রেসপেক্টে। তাহলে আণবিক গুরুত্ব আমার কত ধরা আছে? m। তাহলে আমি এখানে লিখতে পারি ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু
পদার্থটির একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটা পরমাণুর ওজন, হাইড্রোজেনের একটা পরমাণুর ওজন কিন্তু আমরা ধরে নিয়েছি ওখানে x, তাহলে সেই x এখানে চলে এলো। এবার যদি বজ্র গুণন করি তাহলে আমি লিখতে পারি পদার্থটির একটা অণুর ওজন তাহলে mx, অতএব পদার্থটির একটি অণুর ওজন সমান mx, খেয়াল করো mx, m ইন্টু এক্স এই যে গুণ করলাম, তাহলে পদার্থটার একটা অণুর ওজন mx, তাহলে পদার্থটার এখানে আবার আন্ডারলাইন করলাম, এটা কাজে লাগবে, এখানে একটা অণুর ভর এইটা কাজে লাগবে, এই দুটো লাইনকে মার্ক করলাম। দেখো এটা হলো জেড সংখ্যক অণুর মোট ভর, যদি জেড সংখ্যক অণু থাকে 1 গ্রাম অণুতে তাহলে জেড সংখ্যক অণুর মোট ভর m গ্রাম, একটা অণুর ভর ওজন বা ভর একই কথা mx, তাহলে 1 গ্রাম অণু পদার্থে 1 গ্রাম অণু পদার্থে অণুর সংখ্যা সমান m বাই mx, দ্যাট ইজ 1 বাই x। দেখো একই বেরিয়ে এলো, এখানেও 1 বাই এক্স, ওখানেও 1 বাই এক্স, আমরা নোট ডাউন করে রেখেছি দেখো 1 বাই এক্স। তাহলে 1 গ্রাম অণু পরিমাণ তুমি যদি যে কোনো পদার্থ নাও, সে মৌল হোক, যৌগ হোক, যা খুশি হোক, যে কোনো পদার্থ, অণুর সংখ্যা কিন্তু সবসময় একই থাকবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার যে বিবৃতি, সেই বিবৃতিটা ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা তো আমি 1 বাই এক্স করে দিয়েছি, এর প্রকৃত মানটা কি? তাহলে প্রকৃত মানটা তো তুমি জানো 6.023 বা 6.022 ইন্টু 10⁻23। কি করে এলো সংখ্যাটা? অণুকে তো কাউন্ট করা যায় না, চোখে দেখা যায় না, তাহলে সংখ্যাটা কি করে এলো? তাহলে সংখ্যাটা কি করে এলো সেটা একটু বলি, এইটা মিটিয়ে দিই তাহলে। তাহলে এবার হচ্ছে সংখ্যার ব্যাপারটা। এই সংখ্যাটা বিজ্ঞানী মিলিকান তিনি কিন্তু নির্ণয় করেছিলেন। কিভাবে নির্ণয় করেছিলেন? তোমরা মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের কথাটা হয়তো শুনেছ, বিষয়বস্তু জানো না। বিষয়বস্তু এখন জানার দরকারও নেই, এটা উঁচু ক্লাসের জন্য রাখা আছে। এর পরবর্তীকালে তোমরা যখন অনার্স নিয়ে পড়বে বা ডিগ্রি কোর্সে পড়বে, তখন দেখবে এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট মিলিকানের কি, তার পরীক্ষা পদ্ধতি এবং ব্যবস্থা জানতে পারবে। এখানে শুধু জেনে রাখো যে মিলিকান এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলেন। তিনি বললেন একটি ইলেকট্রনের চার্জ সমান 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, একটা ইলেকট্রনের চার্জ। এই পরিমাণটা তিনি বার করলেন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে, যে এক্সপেরিমেন্টটা ওয়ার্ল্ড ফেমাস, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ভালো কথা, একটা ইলেকট্রনের চার্জ না হয় বার করলেন। আবার তড়িৎ বিশ্লেষণের সময় দেখা যায় যে কোনো পদার্থের জলীয় দ্রবণের মধ্য দিয়ে তুমি যদি 1 ফ্যারাডে তড়িৎ চালাও, তাহলে তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবীভূত হয়। অর্থাৎ যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের
1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎদ্বারে মুক্ত করতে প্রবাহিত তড়িতের মোট পরিমাণ 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে ইজ ইকাল টু 96,500 কুলম্ব, রাফলি এত কুলম্ব 1 ফ্যারাডের মান এটা। তুমি বলবে এর সাথে অ্যাভোগাড্রোর সংখ্যার আবার কি সম্পর্ক আছে? সংখ্যার সম্পর্ক আছে। কিরকম ভাবে আছে? ধরো আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, সিলভার নাইট্রেট। এর তড়িৎ বিশ্লেষণ করব জলীয় দ্রবণের। তাহলে সিলভার নাইট্রেট আয়নিত হবে সিলভার প্লাস প্লাস NO3 মাইনাস, পাশাপাশি জলও আয়নিত হবে, তৈরি করবে H প্লাস প্লাস OH মাইনাস। এবার তুমি একটা পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার ডুবিয়ে আংশিকভাবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে দুটো তড়িৎদ্বারকে আংশিক নিমজ্জিত করে তড়িৎদ্বার দুটোকে পরিবাহী তারের সাহায্যে আবেশকুণ্ডলীর সঙ্গে যুক্ত করে দিলে বা ব্যাটারির সাথে যুক্ত করে দিলে, দিয়ে দ্রবণের মধ্যে তড়িৎ চালনা করলে। সিলভার নাইট্রেটের যখন জলীয় দ্রবণ নিয়েছো তখন জলীয় দ্রবণে এই আয়নগুলো লক্ষ্য করবে তুমি। ক্যাটায়ন হিসাবে Ag প্লাস আর H প্লাস পাবে, অ্যানায়ন হিসাবে NO3 মাইনাস আর OH মাইনাস পাবে। এবার দুটো তড়িৎদ্বার যেটাকে তুমি ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত করেছো সেটা হয় অ্যানোড, যেটাকে ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত করেছো সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমি যদি এখানে প্রথমে ক্যাথোডটা লিখি, ওপরেই লিখলাম ক্যাথোড। এই ক্যাথোডে এবং অ্যানোডে আয়নগুলো ছুটে যায়। তুমি বলবে কেন যায়? Cathode itself negatively charged, anode itself positively charged. তাহলে এই যে দ্রবণের মধ্যে আয়নগুলো আছে, এই আয়নগুলো মুভ করবে, ক্যাটায়ন কোন দিকে মুভ করবে? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের দিকে। নেগেটিভ চার্জ মুভ করবে পজিটিভ চার্জের দিকে। ওই জন্য বলি ক্যাটায়ন মুভস টুয়ার্ডস ক্যাথোড, অ্যানায়ন মুভস টুয়ার্ডস অ্যানোড। কারণ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এ নেগেটিভ চার্জের আধার পজিটিভ আধানগুলোকে টানবে, এ পজিটিভ চার্জের আধার নেগেটিভ চার্জগুলোকে টানবে। তো আমার অ্যানোড রিয়াকশান নিয়ে ইন্টারেস্ট নেই এখানে, আমি ক্যাথোড রিয়াকশান নিয়ে ভাবছি। কি ভাবছি? তাহলে ক্যাথোডে কে আসবে? এই দুটো আয়নের মধ্যে যেটা লেস ইলেকট্রোপজিটিভ সেটা সবসময় ক্যাথোডে যায়। লেস ইলেকট্রোপজিটিভ কে? সিলভার, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভার হাইড্রোজেনের নিচে আছে। তাহলে সিলভার মুভ করলো, এখানে সিলভার এলো Ag প্লাস, এখানে প্রচুর ইলেকট্রন আছে ক্যাথোডের কাছে, নেগেটিভ চার্জের আধার। তাহলে ও কি করলো? ওখান থেকে একটা করে ইলেকট্রন নিয়ে সিলভার পরমাণুতে পরিণত হলো, দিয়ে তো ক্যাথোডে জমছে, তড়িৎদ্বারে জমছে। তাহলে তড়িৎদ্বারে সিলভার জমলো। কতটা সিলভার জমলো? 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ। এই সিলভারের পরিমাণ কত না বলা হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক। 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা 1 গ্রাম তুল্যাঙ্ক ইজ ইকাল টু, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কত গ্রাম? দ্যাট ইজ 108 গ্রাম। তার মানে আমি দেখলাম যে এই 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ সিলভারকে ক্যাথোডে মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িৎ লেগেছে। 1 ফ্যারাডে তড়িৎ লেগেছে।
তাহলে ওর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। তড়িৎ পাঠানো মানে তো তুমি ইলেকট্রন সাপ্লাই দিয়েছো। তাহলে 96,500 কুলম কতগুলো ইলেকট্রনের চার্জ? আমি জানি না কতগুলো ইলেকট্রনের চার্জ। অর্থাৎ 1 ফ্যারাডে তড়িৎ মানে কিছু সংখ্যক ইলেকট্রনের মোট চার্জের পরিমাণটাকে বোঝাচ্ছে। তাহলে 108 গ্রাম সিলভার মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িৎ আমার লেগেছে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম তড়িৎ আমার লেগেছে। তাহলে এই 96,500 কুলম চার্জ কতগুলো ইলেকট্রনের, সেটা আমরা বার করতে চাইছি এখান থেকে। কি করে হিসাব করে বার করব? মজার বিষয় দেখো, সিলভারের তুল্যাঙ্ক ভার হচ্ছে 108, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে 108 গ্রাম। 1 গ্রাম পরমাণু সিলভার মানে 108 গ্রাম। 1 গ্রাম অণু সিলভার মানে 108 গ্রাম। অর্থাৎ সিলভারের পারমাণবিক গুরুত্ব 108, সিলভারের আণবিক গুরুত্ব 108, সিলভারের তুল্যাঙ্ক ভারও 108। ওই জন্য সিলভার নাইট্রেট দ্রবণটাকে টার্গেট করা হয়েছে তড়িৎ বিশ্লেষণের সময়। তুমি বলবে তাতে লাভ কি হলো? ঠিকই তো, লাভটা কি হলো? আমার লক্ষ্য হচ্ছে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থে অণুর সংখ্যা কত বার করা। তাহলে এর 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম অণু সমান সবটি 108 গ্রাম। তাহলে আমার 108 গ্রাম সিলভার মানে 1 গ্রাম অণু সিলভার, এটাকে মার্ক করতে হবে। এটাকে মার্ক করতে হবে। 1 গ্রাম অণু সিলভার মানে, এখানে সিলভার কথাটা রেখে দিই, 1 গ্রাম অণু সিলভার সমান 108 গ্রাম। সেই 108 গ্রামই আমি পেয়েছি এখানে সিলভার ক্যাথোডে। কতটা ইলেকট্রিসিটি চালিয়ে? 1 ফ্যারাডে। ভালো কথা। এবার দেখো, আমার লক্ষ্য হচ্ছে 1 গ্রাম অণু সিলভার মানে 108 গ্রাম। তাহলে 108 গ্রাম সিলভারে কতগুলো সিলভার পরমাণু আছে আমি বার করতে চাইছি, বা কতগুলো সিলভার অণু আছে। সিলভারের চিহ্ন হচ্ছে এজি, সিলভারের সংকেত হচ্ছে এজি। চিহ্ন মৌলের একটা পরমাণুকে প্রকাশ করে, সংকেত পদার্থের একটা অণুকে প্রকাশ করে। ওর চিহ্ন সংকেত দুটোই কিন্তু একই, এজি। তাহলে এই 108 গ্রাম সিলভারের মধ্যে কতগুলো সিলভার পরমাণু আছে আমি বার করতে চাইছি আগে। ওই সংখ্যাটাই হবে তার অণুর সংখ্যা। তাহলে কি করে পাবো? আমি দেখলাম একটা করে সিলভার আয়ন একটা করে ইলেকট্রন নিয়ে একটা করে সিলভার পরমাণু তৈরি করে। এটা খুব ফান্ডামেন্টাল কথা। এই কথাটা খুব ফান্ডামেন্টাল। একটা করে সিলভার আয়ন একটা ইলেকট্রন নিয়ে একটা সিলভার পরমাণুতে পরিণত হয়। এরকম ভাবে সিলভার অ্যাকোমোডেট হচ্ছে, জমছে, জমতে 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 অনেকটা পরিমাণ যখন হলো, দেখলাম 108 গ্রাম হয়ে গেছে, তখন দেখলাম আমার তড়িৎ শেষ, তড়িৎ বিশ্লেষণও কমপ্লিট হয়ে গেছে। ক্যাথোডে কতটা সিলভার জমেছে? 108 গ্রাম। কিভাবে? সিলভার আয়ন একটা করে ইলেকট্রন নিয়ে একটা করে সিলভার পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে এই 108 গ্রাম সিলভারের মধ্যে যতগুলো সিলভার পরমাণু আছে ততগুলো ইলেকট্রন আছে, ততগুলো সিলভার আয়ন আছে। তার মানে 108 গ্রাম সিলভারের মধ্যে সিলভার পরমাণুর সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, সিলভার আয়নের সংখ্যা সমান।
এদের যে কোনো একটার সংখ্যা আমি বার করতে পারলেই আমি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা পেয়ে যাব। তাহলে আমি এই যে সিলভার জমছে, প্রতিটা সিলভার আয়ন একটা করে ইলেকট্রন নিয়ে সিলভার পরমাণুতে পরিণত হয়েছে, এরকম কতগুলো ইলেকট্রন সিলভার আয়নের সাথে যুক্ত হয়েছে আমি সেই সংখ্যা বার করতে চাইছি। যতগুলো ইলেকট্রন যুক্ত হয়েছে সেই ইলেকট্রনগুলোর সম্মিলিত চার্জ কত? এই 96,500 কুলম্ব। যতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে তড়িৎ বিশ্লেষণে তাদের সম্মিলিত চার্জ এটা 96,500 মোট চার্জ। তাহলে ইলেকট্রনের সংখ্যা ইজ ইকাল টু ইলেকট্রনের মোট চার্জ ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের সংখ্যাটা যদি এখান থেকে বার করতে চাই তাহলে ইলেকট্রনের মোট চার্জ কত? এটা এই পরিমাণ পাঠানো হয়েছে, এই পরিমাণ চার্জে যতগুলো ইলেকট্রন হয়েছে ততগুলো ইলেকট্রন এখানে পেয়েছে সিলভার আয়ন। সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে সিলভার আয়ন সিলভার পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে সেই ইলেকট্রনের সংখ্যাটা কি করে পাচ্ছি? ইলেকট্রনের মোট চার্জকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে? 96,500 কুলম্ব বাই 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই মানটা বেরিয়ে আসবে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই সংখ্যাটা কোনো ভালো লাগার সংখ্যা নয়, পছন্দের সংখ্যা নয়। এই সংখ্যাটা একটা ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেট করে এই মানটা পাওয়া গেছে। তাহলে ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকবে ততগুলোই সিলভার আয়ন থাকবে। বুঝতেই পারছো এখান থেকে একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন নিয়ে একটা সিলভার পরমাণু তৈরি করে। তাহলে এরকম যতগুলো সিলভার আয়ন আছে ততগুলো ইলেকট্রন নিয়ে ততগুলো সিলভার পরমাণু, ততগুলো সিলভার পরমাণুর মোট ভর হচ্ছে 108 গ্রাম। এই 108 গ্রাম সিলভার পরমাণুর যেমন 1 গ্রাম পরমাণুকে বোঝায় তেমন 1 গ্রাম অণুকেও বোঝায়। তাহলে এই 108 গ্রাম সিলভারের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? এতটি। তাহলে সিলভার পরমাণুর সংখ্যা কত? এতটি। তাহলে সিলভার অণুর সংখ্যা কত? এতটি। সিলভার আয়নের সংখ্যা কত? সেটাও এতটি। তাই বলা হচ্ছে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থে অণুর সংখ্যা সমান এবং সেই মানটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই হয়ে গেল আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। এবার আসবে অ্যাভোগাড্রো প্রকল্পের কিছু অ্যাপ্লিকেশান আছে, প্রয়োগ আছে। এই প্রয়োগগুলো কিন্তু পরীক্ষায় তুলে তুলে দেয়। 4টে প্রয়োগ আছে, তোমরা ক্লাস 10-এও দুটো পেয়েছো হয়তো তার মধ্যে। তো সেই প্রয়োগগুলো আমরা আলোচনা করব। আজকে তো সময় খুবই কম, একটা প্রয়োগ আমরা আলোচনা করছি আজকে। অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগ। 1 নাম্বার, নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া
মৌলিক গ্যাসগুলির অণু দ্বিপরমাণুক। খুব ইম্পর্টেন্ট পার্ট একটা, এটা তোমাকে প্রুভ করতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া বাকি যত মৌলিক গ্যাসগুলো আছে তাদের অণু সব দ্বিপরমাণু। তুমি জানো হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস, H2, তার অণুটা দ্বিপরমাণু। নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ফ্লোরিন F2, ক্লোরিন Cl2, অর্থাৎ মৌলিক গ্যাসগুলোর সবার অণু দ্বিপরমাণুক তোমাকে প্রমাণ করতে হবে। অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে প্রমাণ করতে হবে, প্রকল্পটাকে ব্যবহার করে তোমাকে প্রমাণ করতে হবে। এগুলো বেশিরভাগ ছেলে মেয়েরা কিন্তু দেখা যায় মুখস্থ করে নেয়। মুখস্থ করবে না, তুমি বিষয়টাকে বুঝে নাও, তুমিও আমাদের মতো যে কোনো সময় সেটাকে প্রুভ করে দেখাতে পারবে। শুধু বিষয়টাকে বুঝে নাও। কীরকমভাবে? আমাকে একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নিতে হবে, যে রাসায়নিক বিক্রিয়ায় উপাদান মৌলগুলো অবশ্যই হবে মৌলিক গ্যাস। তাহলে আমার মৌলিক গ্যাসগুলো আমার কাছে কি কি আছে? হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। এদের মধ্যে তুমি এমন দুটো মৌলিক গ্যাসকে চুজ করে নাও যারা পরস্পর বিক্রিয়া করে একটা গ্যাসীয় যৌগ তৈরি করতে পারে। দেখো কারা পারে। হাইড্রোজেন নাইট্রোজেন পারে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, নেওয়া যেতে পারে। নাইট্রোজেন অক্সিজেন পারে, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হতে পারে। হাইড্রোজেন ক্লোরিন হতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হতে পারে। হাইড্রোজেন ফ্লুরিন হতে পারে, হাইড্রোজেন ফ্লুরাইড গ্যাস তৈরি হতে পারে। হাইড্রোজেন অক্সিজেন হতে পারে, জলীয় বাষ্প তৈরি হতে পারে। তাহলে এরা পরস্পর বিক্রিয়া করে গ্যাসীয় যৌগ তৈরি করে। এই চেপ একমাত্র সাধারণ তাপমাত্রায় তরল হিসাবে থাকে, উচ্চ তাপমাত্রায় ও গ্যাসীয় অবস্থায় থাকবে। জল যেমন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে সাধারণ তাপমাত্রায় জল হয়ে যাবে। তুমি যদি উচ্চ তাপমাত্রা রাখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে রাখো তাপমাত্রাটাকে, তাহলে জলীয় বাষ্প পাবে। আর যদি তাপমাত্রা 100 ডিগ্রির কম হয় অথবা তুমি বিক্রিয়া করার পর সিস্টেমটাকে শীতল করো, তাহলে জল হয়ে যাবে। তাহলে আমরা চাইবো গ্যাসীয় অবস্থাতেই রাখতে। তাহলে যেখানে যেমন দরকার তাপমাত্রা তুমি দেবে গ্যাসীয় অবস্থায় রাখার জন্য। আমরা চেষ্টা করব সাধারণ তাপমাত্রায় যারা গ্যাসীয় অবস্থায় থাকে সেই রকম বিক্রিয়া নিলেই বেশি ভালো। আমরা সিম্পলি নিচ্ছি, একদম সিম্পল রিয়াকশান নিচ্ছি। কোন রিয়াকশানটা নিচ্ছি আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই বিক্রিয়াটা এটা কখনোই কিন্তু এই আকারে নিব না, আমি তোমার মনে রাখার জন্য তোমাকে শেখানোর জন্য এটা দেখাচ্ছি। এই বিক্রিয়াটা আমাদের সবার জানা। এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন HCl গ্যাস উৎপন্ন করে, এটা জানি, কিন্তু না জানার ভান করে আমাকে প্রমাণ করতে হবে। আমি জানি না, আমি বলবো কি, আমি বলবো বাস্তব পরীক্ষায় দেখা যায় একই উষ্ণতা ও চাপে এক আয়তন হাইড্রোজেন, এখানে কিন্তু সংকেত ব্যবহার করা যাবে না। এক আয়তন হাইড্রোজেন আমি সংক্ষেপে লিখলাম, এক আয়তন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সংক্ষেপে লিখলাম হাইড্রোজেন ক্লোরাইড, উৎপন্ন করে।
এই কথাটা আমি লিখলাম নিজের মতো করে, কারণ আমি ওই বিক্রিয়াটা জানি। তাহলে এক আয়তন বাস্তব পরীক্ষায় দেখা যায় একই উষ্ণতা ও চাপে এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটাকে আমি সমীকরণের আকারে প্রকাশ করব, কখনোই চিহ্ন সংকেত ব্যবহার করে নয়, ভাষায় সমীকরণ দিয়ে প্রকাশ করব। তুমি বলো ভাষায় কিভাবে প্রকাশ করবেন? আমি লিখব এইভাবে, এক আয়তন হাইড্রোজেন যোগ এক আয়তন ক্লোরিন এক আয়তন ক্লোরিন ইজ ইকাল টু দুই আয়তন, সংক্ষেপে লিখলাম হাইড্রোজেন ক্লোরাইড। এই দেখো ওই বিক্রিয়াটাকে আমি ভাষায় লিখলাম। এটা কিন্তু কোথাও ব্যবহার করব না, এটা তোমার মনে রাখার জন্য, এটা থাকবেই না। এবার আমরা এটা মিটিয়ে দেবো, জানি না আমরা এগুলো কিছু। এটা লেখা মানে তো হাইড্রোজেন অণু দ্বিপরমাণবিক প্রমাণ হয়ে গেল, Cl2 লেখা মানে তো ক্লোরিন অণু দ্বিপরমাণবিক প্রমাণ হয়ে গেল, তাহলে ওটা কখনোই লেখা যাবে না। এইটা আমরা ভাষায় লিখলাম। এবার এখানে অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগটা করব, অ্যাভোগাড্রো প্রকল্পকে ব্যবহার করব, তার সাহায্য নেব, সেই সাহায্য নিয়ে আমরা প্রুভ করব। এখানে লিখি, ধরি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী একই উষ্ণতা ও চাপে একক আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান n। এটা ধরে নিলাম, অণুর সংখ্যা হচ্ছে n ধরে নিচ্ছি। কেন না, অ্যাভোগাড্রো প্রকল্প বলেছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। আমি একক আয়তন যে কোনো গ্যাসে ধরে নিচ্ছি, তাহলে অণুর সংখ্যা কত না n, যেটা অ্যাভোগাড্রো প্রকল্প বলেছে। তাহলে তাই যদি হয়, এবার আমি এখান থেকে অণুর সংখ্যায় যাচ্ছি। দেখো এক আয়তন হাইড্রোজেনে অণুর সংখ্যা কত, একক আয়তন সকল গ্যাসে বলেছি অণুর সংখ্যা n, তাহলে এক আয়তন হাইড্রোজেনে কতগুলো হাইড্রোজেন অণু আছে, তাহলে n অণু হাইড্রোজেন যোগ এর এক আয়তন ক্লোরিনে, তাহলে n অণু ক্লোরিন আছে, n অণু ক্লোরিন ইজ ইকাল টু, তাহলে এর দুই আয়তনে আছে 2n অণু হাইড্রোজেন ক্লোরাইড। এটা এবার n দিয়ে যদি সবটিকে ভাগ করে দিই, তাহলে এক অণু হাইড্রোজেন যোগ এক অণু ক্লোরিন ইজ ইকাল টু দুই অণু হাইড্রোজেন ক্লোরাইড, n দিয়ে ভাগ করে দিলাম। এবার আমার লক্ষ্য হচ্ছে আমি গ্যাসগুলোর, মৌলিক গ্যাসগুলোর অণু দ্বিপরমাণুক দেখাতে চাইছি। তাহলে আমি যে যৌগটা তৈরি করছি তার ন্যূনতম একটা অণু আমাকে নিতে হবে, একটা অণু। আমি এখানে দুটো অণু পেয়েছি, তাহলে একটা অণু পেতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হাফ অণু হাইড্রোজেন হাফ অণু ক্লোরিন, তাহলে এক অণু হাইড্রোজেন ক্লোরাইড পেয়ে গেলাম। তাহলে দেখো এক অণু হাইড্রোজেন ক্লোরাইডে আছে কি হাফ অণু হাইড্রোজেন, তাহলে হাফ অণু হাইড্রোজেন মানে অণুকে তো বিভাজিত করা যায়, পরমাণুকে যেমন ভাঙা যায় না, অণু তো বিভাজ্য, আমরা আগেই পড়েছি অণু বিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না। তাহলে হাফ অণু হাইড্রোজেন বাস্তব, হাফ অণু ক্লোরিন বাস্তব, তাহলে এক অণু হাইড্রোজেন ক্লোরাইডে আমি দেখতে পাচ্ছি হাফ অণু হাইড্রোজেন আছে আর হাফ অণু ক্লোরিন আছে। ওপরেরটা একটু মিটিয়ে দিই। এবার দেখো কি লিখছি, আমি একটা দামি কথা লিখছি। রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গিয়েছে
এক অণু হাইড্রোজেন ক্লোরাইডে একটি H পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু আছে। এটা পরীক্ষা করে দেখা গেছে। তোমাকে কি বলবে? তোমাকে সাধারণত বলবে, দেখবে বইগুলো কি বলবে, আমরা এটা পছন্দ করি লেখা। বইগুলো কি বলবে? যে পরমাণুবাদ অনুসারে পরমাণু হচ্ছে অবিভাজ্য। তাই যদি হয়, বলবে হাইড্রোজেন ক্লোরাইডের একটি অণুতে ন্যূনতম একটা হাইড্রোজেন পরমাণু থাকবেই, ন্যূনতম একটা ক্লোরিন পরমাণু থাকবেই। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, ঠিকই বলছেন। কিন্তু একটাই যে থাকবে তার গ্যারান্টি কে দিয়েছে? হাইড্রোজেন ক্লোরাইডে ন্যূনতম একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কিন্তু একটাই থাকবে কেন? তার বেশি তো থাকতেই পারে, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা থাকতেই তো পারে। আমি একটাই কেন ধরে নেব? তাহলে এটা দিয়ে এই কথাটা বোঝানো যায় না যে হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণুতে ন্যূনতম একটা হাইড্রোজেন পরমাণু থাকবেই, তার মানে এই নয় একটা হাইড্রোজেন পরমাণু আছেই। এটা বোঝানো যায় না। দ্বিতীয়ত তোমাকে বলবে যে হাইড্রোজেন ক্লোরাইড একটা আম্লিক পদার্থ। এ এক আম্লিক ক্ষারের সাথে বিক্রিয়া করে এক ধরনের লবণ তৈরি করে। সুতরাং এই অ্যাসিডটার মধ্যে একটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণুতে একটা হাইড্রোজেন পরমাণু আছে। এটাও কিন্তু যথেষ্ট যুক্তি নয়। তুমি বলবে কেন নয়? কারণ কেন নয় সেটা দেখো। H3PO3 এটা একটা অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এর মধ্যে তিনটে হাইড্রোজেন পরমাণু আছে। এই তিনটে হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটো প্রতিস্থাপনযোগ্য। এক আম্লিক ক্ষারের সাথে বিক্রিয়া করে দুটো লবণ তৈরি করে, তিনটে না। তার মানে এই নয় যে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে মানে ফসফরাস অ্যাসিডের একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু থাকবে। এখানে তো তিনটে আছে। তাহলে সেই লজিকটাও কিন্তু ঠিক নয়। ওই জন্য আমরা বলি বেস্ট হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে এক অণু হাইড্রোজেন ক্লোরাইডে একটি H পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু আছে। তাই যদি হয় তাহলে এই একটি H পরমাণু কোত্থেকে এসছে? হাফ অণু হাইড্রোজেন থেকে। তাহলে আমি এখন বলতে পারি হাফ অণু হাইড্রোজেন ইজ ইকাল টু একটি H পরমাণু। তাহলে এক অণু হাইড্রোজেন মানে দুটি H পরমাণু। তাহলে হাইড্রোজেন অণু হয়ে গেল দ্বিপরমাণুক। যদি একটা ক্লোরিন পরমাণু থাকে হাইড্রোজেন ক্লোরাইডে, সেই এক অণু হাইড্রোজেন ক্লোরাইডে একটা ক্লোরিন পরমাণু যদি থাকে, সেটা এসছে হাফ অণু ক্লোরিন থেকে। তাহলে তুমি এখানে বলতে পারো হাফ অণু ক্লোরিন ইজ ইকাল টু একটি Cl পরমাণু। তাহলে এক অণু ক্লোরিন মানে দুটি Cl পরমাণু। তাহলে ক্লোরিন অণু হয়ে গেল দ্বিপরমাণুক। এক অণু ক্লোরিন মানে ক্লোরিন অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পেলাম এখানে হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক দেখানো গেল, ক্লোরিন অণুও দেখা গেল দ্বিপরমাণুক। তাই বলা যেতে পারে মৌলিক গ্যাসগুলোর অণু সব দ্বিপরমাণুক, শুধুমাত্র ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস, তারা এক পরমাণুক। ওই জন্য আমরা এখানে হেডিংয়ে লিখে দিয়েছিলাম নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি সমস্ত মৌলিক গ্যাসগুলোর অণু দ্বিপরমাণুক। তুমি অন্যান্য এক্সাম্পল নিয়ে করবে এখান থেকে। আমি হাইড্রোজেন আর ক্লোরিন নিলাম, তুমি হাইড্রোজেন আর নাইট্রোজেন দিয়ে করবে, অ্যামোনিয়া দিয়ে, তুমি নাইট্রোজেন অক্সিজেন দিয়ে করবে, এগুলো দিয়ে তুমি পরীক্ষা করে দেখবে। তুমি হাইড্রোজেন অক্সিজেন নিয়ে করবে, দেখবে প্রত্যেক ক্ষেত্রে এই একই রকমভাবে তুমি যদি হিসাব করো তাহলে দেখবে যে মৌলিক গ্যাসগুলোর অণু দ্বিপরমাণুক। আমাদের টাইম পেরিয়ে গেছে, আমরা এখানে আজকের মতো শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে নেক্সট মঙ্গলবার। ধন্যবাদ।